Welcome to National University online class. During this pandemic, I feel proud to be part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Subject accounting, honors fourth year, subject code 242509, corporate law and practice. Lecture number 3, formation of company. This is Manoj Haldar, Assistant Professor Accounting, Government Brajamohan College, Borishal. Welcome to all again. আজ আমরা যা শিখব কোম্পানি গঠন প্রক্রিয়া, কোম্পানি গঠনে ধাপ বা পর্যায়সমূহ, নিবন্ধকের কাজ, প্রবর্তকের কাজ, প্রবর্তকের কর্তব্য বা দায় দায়িত্বের অবহেলার প্রতিকার, স্মারকলিপি বা সংঘ স্মারকের বিষয়বস্তু, পরিমেল নিয়মাবলী ও সংঘবিধির বিষয়বস্তু। ওয়েলকাম ইউ অল অ্যাগেইন। আমরা আজ যা যা শিখব কোম্পানি গঠন প্রক্রিয়া, কোম্পানি গঠনের ধাপ বা পর্যায়সমূহ, নিবন্ধকের কাজ, প্রবর্তকের কাজ, প্রবর্তকের কর্তব্য বা দায় দায়িত্বের অবহেলার প্রতিকার, স্মারকলিপি বা স্মারক সংঘের বিষয়বস্তু, পরিমেল নিয়মাবলী বা সংঘবিধির বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই একটি ছবি দেখব। ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, অনেক কিছুই দেখতে পাচ্ছি। এখানে অনেক কিছু আছে। আচ্ছা, এবার দেখি তো কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা কিছুটা বুঝতে পেরেছিলে যে এখানে কোম্পানি ফরমেশন নিয়ে হবে বা কোম্পানি ফরমেশন নিয়ে কিছু বিষয় এখানে রয়েছে। প্রথমে আমরা সেই কোম্পানি গঠনের বিষয়ে আলাপ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই একটি ছবি দেখে নেই। ছবিটিতে আমরা দেখছি কিছু হুইল, যে হুইলগুলো এক একজন ব্যক্তি বিভিন্নভাবে সেটি সেট আপ করার চেষ্টা করছে। হ্যাঁ, এখানেই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু অন্তর্নিহিত রয়েছে। তো আমরা দেখি যে সেই কোম্পানি গঠনের বা কোম্পানি ফরমেশনের পর্যায়সমূহ, স্টেজেস বা পর্যায়সমূহ। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, কয়েকটি স্টেজের কথা বলেছে। সেখানে এই স্টেজগুলো আমাদেরও পার করতে হবে। আমরা দেখব যে আসলে এক্স্যাক্টলি কোন কোন স্টেজগুলো আমরা পার করব একটি কোম্পানি গঠনের জন্য। হ্যাঁ, আরেকটি ছবি দেখছি আমরা। কি দেখছি ছবিটিতে? কিছু লোক আলাপ আলোচনা করছে, পাশে কিছু উপাদান রয়েছে। এখানে কিছু কলকারখানার রিলেটেড কিছু টুলস, এখানে পৃথিবী, এখানে হ্যান্ডশেকিং, এখানে একটি টার্গেট, অর্থাৎ একটি টার্গেটের মধ্যবিন্দুতে যদি তীর নিক্ষেপ করা যায় তাহলেই সেই তীরটি সঠিক জায়গায় লক্ষ্যভেদ করে। এখানে একটি বাল্ব, আমরা জানি যে একটি আইডিয়ার চিহ্ন, একটি আইডিয়া। আর এখানে সার্চিং টুল। তো এই সবগুলো নিয়ে তারা একটি বিষয়, একটি আইডিয়ার উপরে একটি লক্ষ্য নির্ধারণ করে সবাই একত্রিত হয়ে কিছু উৎপাদনের উদ্দেশ্যে, যেটি সারা বিশ্বব্যাপী বা নির্দিষ্ট একটি লোকালিটির মধ্যে কাজ করার অভিপ্রায়ে একটি আলোচনা চলছে। তাহলে এটি হচ্ছে একটি প্রাথমিক পর্যায়ের আলোচনা মনে হচ্ছে, যেহেতু এত কিছুই নিয়ে প্রাথমিকভাবে ভাবছে, তাহলে প্রাথমিক আলোচনা দেখি আমরা। সেই প্রাথমিক আলোচনাটা কি? উদ্যোগ গ্রহণ পর্যায়ে। হ্যাঁ, এটি হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়ে। উদ্যোগ গ্রহণ পর্যায়ে উদ্যোগ গ্রহণকারী ব্যক্তিবর্গ একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রাথমিকভাবে একটি উদ্যোগ গ্রহণ করে। আমরা দেখে নিচ্ছি যে উদ্যোগ গ্রহণ পর্যায়ের মধ্যে আমরা দুটি পর্যায়ে আমরা দেখব। একটি হচ্ছে উদ্যোগ গ্রহণ, প্রাথমিক উদ্যোগ গ্রহণ,
তো প্রাথমিক উদ্যোগ গ্রহণে কি কি রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি। যেটি কোম্পানি 5 ধারায় উল্লেখ আছে। ভিশন, প্রথমে একটি দীর্ঘমেয়াদী, একটি ছবিটিতে আমরা আগেই দেখেছিলাম যে একটি টার্গেট, যে আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা চেতনা কি, যে আমরা কি করতে যাচ্ছি, সেটি হচ্ছে ভিশন। অর্থাৎ একটি কোম্পানি যখন গঠিত হয় তার একটি উদ্দেশ্য, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিয়ে কোম্পানিটি গঠিত হয় এবং সেই উদ্দেশ্যে পৌঁছানোর জন্য মিশন, অর্থাৎ মিশন হচ্ছে স্বল্পমেয়াদী কিছু উদ্দেশ্য যেগুলো বাস্তবায়নের মাধ্যমে মূল লক্ষ্যে অর্থাৎ ভিশনে পৌঁছা যায়। প্রকার, কোন ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে সেটি হচ্ছে প্রকার, অর্থাৎ যে কার্যক্রম আমরা হাতে নেব, অর্থাৎ একটি কোম্পানি গঠন করব, কি বিষয় নিয়ে, কোন প্রকারের, কোন ধরনের, সেটি হলো প্রকার। আর কি কার্যক্রম করব সেটি হচ্ছে তার একটা নির্দিষ্ট জায়গায় চলে যাওয়া, যে হ্যাঁ এই প্রকারে এই টাইপের কার্যক্রমের মধ্যে আমরা একটি নির্দিষ্ট কার্যক্রম, ফর এক্সাম্পল আমরা যদি ভাবি যে একটি পরিবহন কোম্পানি গঠন করব, তাহলে কার্যক্রম কি হবে? বাস। তাহলে কার্যক্রমটা হচ্ছে বাস, প্রকার হচ্ছে পরিবহন, মিশন হচ্ছে আগামী 1 বছরের মধ্যে বা স্বল্প সময়ের মধ্যে আমরা সর্বসাধারণকে ট্রান্সপোর্টেশন সেবা পৌঁছে দেব। ভিশন হচ্ছে যে এই সেবার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এবং সার্বিক উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর স্বপ্ন বাস্তবায়িত হবে, যার মাধ্যমে ব্যক্তি এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতি উপকৃত হবে বা দেশ ডেভেলপমেন্টের কাজে আসবে। এখন এই কাজগুলো করতে গেলে আমাদের একটি গুরুত্বপূর্ণ স্টেজ আছে, সেটি হচ্ছে SWOT, শর্ট অ্যানালাইসিস আমরা বলি। তাহলে শর্ট আমরা বলি আসলে SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। স্ট্রেংথ মানে হলো একটি কার্যক্রম যে আমরা করব তার পটেনশিয়ালিটি কি, মানে তার শক্তি কি আছে, তার কি কি আমরা সাপোর্ট পাবো, সেটি হচ্ছে, অর্থাৎ কি কি জিনিস আমাদের আছে, এটি হচ্ছে আমাদের শক্তি। উইকনেস হচ্ছে যে কি কি জিনিস আমাদের নাই, অর্থাৎ এই জিনিস থাকলে আমাদের আরেকটু ভালো হতো, সেই সব জিনিসগুলো নাই, এটি আমাদের একটু উইকনেস। অপরচুনিটি কি, যে একটি কাজ করতে গেলে পরে সম্ভাবনা কি কি থাকে, অর্থাৎ ভবিষ্যতে আমরা কি কি সুযোগ আমরা পাবো, সেটা হচ্ছে অপরচুনিটিস। থ্রেটস হচ্ছে এই কাজটি পরিচালনার জন্য যে বাস্তবমুখী অনেক সমস্যা বা চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়, সেটি হচ্ছে থ্রেটস। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, যেটি আমি উদাহরণে এনেছি, যে একটি ট্রান্সপোর্টেশন কার্যক্রম আমরা গ্রহণ করতে যাচ্ছি, তো সেখানে আমাদের একটি অ্যানালাইসিস করতে হবে কি, যে ট্রান্সপোর্টেশনের প্রথমত স্ট্রেংথ, যে আমাদের 100 ট্রান্সপোর্ট বা 100 বাস নিয়ে আমাদের সেই ট্রান্সপোর্টেশন বিজনেসটি শুরু করতে হবে। তাহলে 100 বাস আমাদের কেনার মতো সামর্থ্য আমাদের আছে, বা আমাদের 50টা কেনার মতো সামর্থ্য আছে, আর 50টা আমরা লোন নিয়ে কিনতে পারবো। তাহলে এটি হচ্ছে আমাদের স্ট্রেংথ। তো উইকনেস কি? উইকনেস হচ্ছে যে এই যে 100 বাস নিয়ে আমরা শুরু করব, এখানে আমরা যদি 200 বাস নিয়ে শুরু করতে পারতাম তাহলে সারা বাংলাদেশ কভার করতে পারতাম। তাহলে 200 বাস কেনার আমাদের সামর্থ্য নাই, তাহলে এটি হচ্ছে আমাদের উইকনেস। অপরচুনিটিস কি? অপরচুনিটি হচ্ছে যে একটি কোম্পানি, এই যে আমরা যেটি বলেছি যে বাস কোম্পানি বা একটি ট্রান্সপোর্ট কোম্পানি আমরা যখন করব, তখন আমাদের 100 বাস আমরা এখন ম্যানেজ করতে পারছি, যদি আমরা দাঁড় হতে পারি ভবিষ্যতে অনেক সুযোগ আছে আমাদের, অনেক, যেমন ব্যাংক লোনের মাধ্যমে আমরা অনেক পরবর্তীতে আমাদের সেই সুযোগগুলো, আমাদের অনেক গাড়ি বা আমাদের ট্রান্সপোর্টেশনের সংখ্যাগুলোকে আমরা বাড়াতে পারবো, এটি হচ্ছে আমাদের অপরচুনিটি। এছাড়া আমাদের অনেক ব্যক্তির কাছ থেকে আমরা সাপোর্ট পেতে পারি, এটি হচ্ছে আমাদের অপরচুনিটি। হতে পারে যে সরকারি পর্যায়ে কিছু ইনসেনটিভস আমরা পেতে পারি, যেমন বিআরটিসির গাড়ি বিশেষ ব্যবস্থায় তারা এই ট্রান্সপোর্ট কোম্পানিকে ভাড়ায় দিতে পারে। বিআরটিসি ভাড়ায় দিয়ে থাকে একটি প্রজেক্ট, একটি রুটে তারা নির্দিষ্ট গাড়ির সংখ্যা নিশ্চিত করে তারা ভাড়া দেয় লিজের মাধ্যমে। তো এটা হচ্ছে আমাদের অপরচুনিটিস। থ্রেট কি? থ্রেটস হচ্ছে যে যখনই আমরা একটি কাজ করতে যাব, দেখা যাবে আমাদের কম্পিটিটর একটি গ্রুপ এসে যেতে পারে, অথবা আমাদের কিছু পারিপার্শ্বিক ট্রাফিক রুলস
যেমন ইমিডিয়েটলি কয়েকটি অ্যাক্সিডেন্টের কারণে ট্রাফিক রুলস এত কঠিন বা এত কড়াকড়ি হয়েছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেটি গাড়ি ব্যবসা পরিচালনার জন্য থ্রেটের মুখে পড়েছে। কিন্তু এটি বাস্তবায়ন করতে পারলে দেশে অ্যাক্সিডেন্ট কমে যাবে এবং দেশের উন্নয়ন হবে, সাধারণ মানুষ নিরাপত্তায় বসবাস করবে। তাহলে এটি বৃহত্তর উদ্দেশ্যে এই যে ট্রাফিকের পরিবর্তনটা ঘটেছে এটি একটি সাময়িক থ্রেট হতে পারে, বা এমন হতে পারে যে একটি ট্যাক্স ব্যারিয়ার আসতে পারে, যে আমরা যদি পরিবহন খাতে ইনকাম করার জন্য এত % ট্যাক্স দিতে হবে, এগুলো আমাদের সম্ভাব্য থ্রেটস হতে পারে। তো সর্বশেষ হচ্ছে একটি নাম চূড়ান্ত করতে হবে, যে আমরা কোন ধরনের নাম আমরা দিব, সেই নাম ফাইনালাইজ এই উদ্যোগ গ্রহণ পর্যায়ে করতে হয়। আমরা দ্বিতীয় পর্যায়ে দেখব যে দ্বিতীয় ধাপে আমরা দেখছি যে দলিল আদি প্রণয়ন, অর্থাৎ দলিল গুলো আমাদের তৈরি করতে হবে। কি দলিল? যে একটি কোম্পানি গঠন করতে হলে আমরা তো শূন্যের উপর বা হাওয়ার উপরে কথা বলবো না, আমরা কথা বলবো আমাদের যা কিছু আছে উইথ এভিডেন্স ডকুমেন্টস। তাহলে সেই ডকুমেন্টস গুলো কি? যে প্রথমত একটি নাম আমরা নির্ধারণ করেছিলাম, সেই নামটি চূড়ান্তকরণ করে সেই নামটি আসলে পাওয়া যাবে কি না সেটি আমাদের সার্চ দিতে হবে। অর্থাৎ যখনই আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যাব তখন এই নামটি আমাদের মানে জানতে চাওয়া হবে যে এই নামের আর কোনো প্রতিষ্ঠান আছে কিনা। তাহলে সেই প্রতিষ্ঠানের নাই যে এই মর্মে তুমি প্রমাণপত্র দেখাও, তাহলে সেই নামটি চূড়ান্তকরণের যে সার্চিং রেকর্ড সেটি হচ্ছে চূড়ান্তকরণ। এরপরে আমাদের কার্যালয় থাকতে হবে, একটি ব্যবসা পরিচালনার জন্য একটি কার্যালয় অবশ্যই থাকতে হবে। কার্যক্রম কি কি হবে সেটি আমাদের সেই রিলেটেড যে দলিলপত্রাদি রয়েছে সেগুলো আমাদের সংগ্রহ করতে হবে। দায় বিবৃতি, অর্থাৎ আমাদের যে ব্যবসা পরিচালনা করার জন্য যারা আমরা উদ্যোগ গ্রহণ করব, এটি যদি কোম্পানি হয় 7 জন থাকবে, পাবলিক লিমিটেড কোম্পানি হলে তাহলে 7 জনের যে বিস্তারিত কার্যক্রম কি হবে সেগুলো বিস্তারিত বিবরণ সহ তার দায়ের বিবৃতি, অর্থাৎ যে ব্যক্তি যতটুকু পর্যন্ত দায়ের নিতে পারবে সেটার একটি ব্যাখ্যা বা একটি ঘোষণাপত্র দিতে হয়। মূলধনের বিবরণ হচ্ছে আমরা কি কত পরিমাণ মূলধন আমরা নিয়ে করব। এটি হচ্ছে দলিলাদি প্রণয়নের প্রথম ধাপ, অর্থাৎ স্মারকলিপি তৈরি করা। স্মারকলিপি মানে সংঘ স্মারক। স্মারকলিপিটার মধ্যে এই যে 5টির কথা বলেছি এই উপাদানগুলো থাকবে, অর্থাৎ যে 5টি আরো একটি উপাদান থাকে। তো এখানে আমাদের সেটি নিচে বলা আছে যে মুদ্রিত, এটি স্মারকলিপিটি অবশ্যই মুদ্রিত হতে হবে এবং স্বাক্ষর দানকারীদের পরিচয়, অর্থাৎ স্বাক্ষর দান কারা করবে। ওই যে দায়ের বিবরণ বা দায়ের বিবৃতি দিয়েছে বা বিস্তারিত বিবরণ দিয়েছে, এটি নির্দিষ্ট কিছু সাক্ষীদের সম্মুখে স্বাক্ষর করতে হবে, যেটা 9 ধারায় উল্লেখ আছে, এবং সেই সাক্ষী হতে হবে, সেই সাক্ষীদের বিবরণও এখানে উল্লেখ করতে হবে। তাহলে দলিলাদি প্রণয়নের প্রথম ধাপ হচ্ছে স্মারকলিপি বা স্মারক সংঘ। দ্বিতীয় ধাপ হচ্ছে পরিমেল নিয়মাবলী বা সংঘ বিধি বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে কি কি জিনিস উল্লেখ থাকে, এখানে মেইন পয়েন্টগুলো আলোচনা করছি, এর বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে করব। তো অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী, তফসিল 1-এর প্রযোজ্য অংশ, যা ধারা 2-এর প বা তফসিল 1-এ উল্লেখ আছে, যে এখানে প্রথমত হচ্ছে অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত একটা নিয়মাবলী তৈরি করতে হবে। যদি নিয়মাবলী তৈরি না করতে পারি তাহলে তফসিল 1 আমাদের গ্রহণ করে আমাদের জন্য যতটুকু প্রযোজ্য সেটুকু আমাদের গ্রহণ করতে হবে, যেটি 2-এর প ধারায় উল্লেখ আছে। তাহলে আমরা প্রথমত একটি তফসিল গ্রহণ করব বা একটি নিয়মাবলী তৈরি করব। দ্বিতীয়ত স্বাক্ষরিত সীমিত দায়ের বিধান, অর্থাৎ আমাদের যে সীমিত দায় থাকবে কোম্পানির জন্য বা আমরা যে ব্যবসাটি প্রতিষ্ঠিত করব সেটির একটি বিধান আছে, সেটি স্বাক্ষরিত হতে হবে এবং কিছু ওই আগের মতো স্মারকলিপির মতোই সেটি মুদ্রিত এবং স্বাক্ষরকারীদের পরিচয় সহ সাক্ষীদের সম্মুখে স্বাক্ষর করতে হবে। তাহলে এটি ধারা 19 এবং সীমিত দায়ের বিধান আছে ধারা 17-1-এ। নিবন্ধন পর্যায়ে আমরা প্রথমে দেখেছিলাম যে প্রাথমিক পর্যায়ে
যা আমরা উদ্যোগ গ্রহণ পর্যায়ে হিসেবে বলেছি। এবার আমরা আলোচনা করব নিবন্ধন পর্যায়ে। তো নিবন্ধন পর্যায়ের প্রথম স্টেজ হচ্ছে দলিলাদি দাখিল। আমরা প্রথম দুটি ধাপ পার করে এসেছি, এই কারণে এটি আমি 3 নম্বরে লিখেছি দলিলাদি দাখিল। অর্থাৎ এটি যদিও নিবন্ধন পর্যায়ে, কিন্তু এটি দলিলাদি দাখিল আমাদের তৃতীয় স্টেজ। তো দলিলাদি দাখিল কোথায় করতে হবে? আমাদের রেজিস্ট্রারের কাছে। অর্থাৎ আমরা যে পরিমাণ দলিলাদি সংগ্রহ করেছি এবং প্রাথমিক যে কাজ করেছি তার আলোকে আমরা সেই দলিলাদি বা ডকুমেন্টস গুলো আমরা কাকে? রেজিস্ট্রারকে আমরা দাখিল করব। কি কি দাখিল করব? স্মারকলিপি বা সংঘ স্মারকের 1 কপি, পরিমেল নিয়মাবলী বা সংঘ বিধির 1 কপি, বা তফসিলের যদি আমরা তফসিল 1 গ্রহণ করি প্রযোজ্য অংশে স্বাক্ষরিত থাকতে হবে। উদ্যোক্তা বা পরিচালকদের নাম, ঠিকানা, পেশা, যেটা ধারা 92(2) উল্লেখ আছে। পরিচালকদের সম্মতিপত্র ধারা 92 কয় উল্লেখ আছে। অর্থাৎ অর্থাৎ পরিচালকগণ যে আমরা কি পরিমাণ শেয়ার ক্রয় করব সেটি আমরা পরের ধাপে বলেছি, কিন্তু সেটার কি সম্মতি, অর্থাৎ আমি পরিচালক হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী, সেটি একটি সম্মতিপত্র থাকতে হবে এবং পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের সম্মতিও থাকতে হবে। এটি ধারা 92 ক্ষয়ে বলা আছে। মোট মূলধনের উদ্যোক্তাবৃন্দের বিবরণ, অর্থাৎ মোট যে মূলধন এর মধ্যে উদ্যোক্তাবৃন্দের কত পরিমাণ সেটির একটি বিবরণ থাকবে। আইনের ধারা পালনের সম্মতিপত্র, অর্থাৎ 25(2) ধারায় বলা আছে যে আইনের ধারা পালনের একটি সম্মতি থাকতে হবে। আমরা এখানে যে ধারাগুলো বলবো সবই হচ্ছে কোম্পানি আইন 1994 সালের ধারা। তাহলে আমরা বুঝে নেব যে ধারা বললেই যে এটি কোম্পানি আইনের ধারা। এটি কোম্পানি আইনের ধারায় 25(2) বলা আছে যে হ্যাঁ, এই আইন আবার আমাদের মেনে চলতে হবে। নিবন্ধন পত্র সংগ্রহ, এটি হচ্ছে চতুর্থ স্টেজ বা চতুর্থ পর্যায়। নিবন্ধন পত্র সংগ্রহ করব কার কাছ থেকে? নিবন্ধকের কাছ থেকে। তাহলে আমাদের যে কাগজপত্র আমরা সাবমিট করেছি সেটি যদি সঠিক থাকে 30 দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধক নিবন্ধন করবে। আর যদি কোনো ঘাটতি থাকে তাহলে 10 দিনের মধ্যে সেটি আবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবহিত করতে হবে, যেটি ধারা 23(1) উল্লেখ আছে। নিবন্ধিত হয়েছে মর্মে একটি সার্টিফিকেট প্রদান করবেন নিবন্ধক, যেটি ধারা 24(1) বলা আছে। অর্থাৎ সবকিছু ঠিক আছে, নিবন্ধন হয়ে গেছে, এখন একটি সার্টিফিকেটে সাইন করে তিনি ইস্যু করবেন কোম্পানি বরাবরে। পঞ্চম ধারায় পঞ্চম স্টেজ হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র। সেখানে ধারা 150-এ কয়েকটি ধারা উল্লেখ আছে। ধারাগুলো আমরা আলোচনা করছি। সম্পূর্ণ মূল্য নগদে পরিশোধ করতে হয়, অর্থাৎ যে পরিমাণ টাকা আমরা প্রাথমিকভাবে মূলধন নিয়ে শুরু করবো সেটি সম্পূর্ণ নগদে পরিশোধিত হতে হবে এবং সেটি বন্টিত সংখ্যার সাথে মিল দেখিয়ে সেটিকে প্রস্তুত করতে হবে। অর্থাৎ এত পরিমাণ শেয়ার প্রাথমিকভাবে হয়েছে তার যোগফলটা যেন যে নগদে পরিশোধিত মূলধনের সমান হয়, যেটি ধারা 150(1) বলা আছে। তাহলে 1(1) বলা আছে যে নগদে পরিশোধিত হবে। 50(1) ক্ষয়ের অয় বলা আছে যে শেয়ার ক্রয়ের জন্য জনগণকে আবেদন জানালে আবেদনের উপর প্রদেয়, অর্থাৎ শেয়ার ক্রয়ের জন্য জনগণকে যে আবেদন জানানো হবে সেই আবেদনের উপরে প্রদেয় হবে। কি প্রদেয় হবে? আবেদন যে পরিমাণ টাকা আমরা চাইবো সেই পরিমাণ যেন জনগণ দিতে সম্মত থাকে, সেই পরিমাণ দিতে হবে। এটা হচ্ছে কার্যারম্ভের অনুমতি পত্রের সময় সে দেখতে চাবে রেজিস্ট্রার। আবেদন না জানালে পরিচালক দ্বারা নগদ পরিশোধ্য, অর্থাৎ শেয়ার যদি বিক্রি করি তাহলে শেয়ার দ্বারা পরিশোধ্য হতে হবে, আর যদি আবেদন না জানাই তাহলে নগদে মালিক দ্বারা পরিশোধ্য। এটি রেজিস্ট্রারের কাছে প্রমাণ করতে হবে। রেজিস্ট্রারের কাছে কোম্পানির সচিব বা পরিচালকের একটি তালিকা দিতে হবে। তালিকায় বলা থাকবে যে কোথায় কোথায় আমাদের কোন কোন পরিচালক বা সচিব নিয়োগপ্রাপ্ত হয়েছে তার একটা বিবরণ থাকবে। দফা ক এবং খ এর শর্তাবলী পালন করা হয়েছে মর্মে একটি ঘোষণাপত্র দাখিল করতে হবে, এটি 150 ধারায় বলা আছে। শেয়ার ক্রয়ের জন্য জনগণকে আবেদন না জানালে প্রসপেক্টাসের বিকল্প
একটি বিবরণী দাখিল করতে হয় ধারা 151 150-এর 1-এর ঘ। অর্থাৎ যদি প্রসপেক্টাস না দেওয়া হয় তাহলে বিকল্প একটি বিবরণী দাখিল করতে হয়। তথ্য যাচাইপূর্বক রেজিস্ট্রার কর্তৃক প্রত্যয়ন বা অনুমতিপত্র, তথ্য যাচাইপূর্বক রেজিস্ট্রার কর্তৃক প্রত্যয়ন, অর্থাৎ তথ্য যাচাই করে উপরোক্ত তথ্যগুলো যাচাই করার পরে সে যদি মনে করে যে হ্যাঁ সে এখন কার্য আরম্ভ করতে পারে, তাহলে সেই বিষয়গুলো নিশ্চিত করে সে একটি অনুমতিপত্র ইস্যু করবে। সেই অনুমতিপত্র দিয়েই কার্যারম্ভ করা যাবে। এখন আমরা এতক্ষণ নিবন্ধক অনেকবার বলেছি। আসলে নিবন্ধক কে, এ বিষয়ে আমাদের একটু জানা দরকার। নিবন্ধক হচ্ছে 1994 সালের কোম্পানি আইনের 2(1)-এর দ ধারায় বলা হয়েছে যে নিবন্ধক বলতে এই আইনের অধীনে কোম্পানিগুলো নিবন্ধনের দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তা, যিনি যে নামেই অভিহিত হোক না কেন, তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। অর্থাৎ নিবন্ধনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাই হচ্ছে নিবন্ধক। আমরা একটু দেখে নিব যে নিবন্ধকের কাজ কি। নিবন্ধক, আমরা দেখলাম যে নিবন্ধক কে হবেন, একজন কর্মকর্তা, এবং সরকারের পক্ষে তিনি বাংলাদেশের সমস্ত পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনের কাজ করে থাকেন। এখন আমরা দেখে নিচ্ছি যে নিবন্ধক মহোদয় কি কি কাজ করেন বা তার কর্মপরিধি কি। প্রথমত হচ্ছে নিবন্ধন। নিবন্ধন হচ্ছে একটি প্রাথমিক, এতক্ষণ যা আমরা আলোচনা করেছি যে নিবন্ধন করার জন্য যে প্রক্রিয়াগুলো করে তিনি নিবন্ধন করেন। তিনি প্রত্যয়ন পত্র প্রদান করেন, যে নিবন্ধন সবকিছু সঠিক আছে, নিবন্ধন নিশ্চিত করেন, এটা একটি প্রত্যয়নপত্র। আবার কার্যারম্ভ বা অনুমোদন, সেটাও একটি প্রত্যয়নপত্র, বা এই ধরনের আরো কোনো প্রত্যয়নপত্র যেগুলো তিনি ইস্যু করেন। কোম্পানি আইন প্রয়োগ করেন, অর্থাৎ কোম্পানি আইনের ধারা মোতাবেক কোম্পানি গঠিত হয় এবং সেই অনুযায়ী কোম্পানি পরিচালিত হয়, তাহলে সেই কোম্পানি আইনটি তিনি প্রয়োগ করে থাকেন। তথ্য সরবরাহ, অর্থাৎ বিভিন্ন কার্যক্রমের জন্য যদি কোনো রকমের তথ্য জানার দরকার হয় বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়াদি যেটি কোম্পানির জন্য প্রযোজ্য, সেটি সরবরাহ করবে নিবন্ধক মহোদয়। তিনি বা তার লোক দ্বারা সরবরাহ করবেন। ফিস বা জরিমানা আদায়। ফিস হচ্ছে একটি নির্ধারিত অ্যামাউন্ট যেটি নিবন্ধনের সময় নেওয়া হয় বা সেটি নবায়ন বা বাস্তবায়নের যদি পরবর্তী কোনো কার্যক্রমের জন্য যে ফিস নির্ধারিত থাকে সেটি আদায় করেন, এবং কার্যক্রম অমান্য করলে বা আইনের বিধান অনুযায়ী কোনো ধারা বা কোনো কার্যক্রম যদি সঠিকভাবে না করে তাহলে জরিমানা আদায় করেন। তদন্ত অনুসন্ধান, তিনি যে কোনো কোম্পানি যে কোনো বিষয়ে তিনি তদন্ত বা অনুসন্ধান করতে পারেন। অবশ্য এটি করতে গেলে অনেক সময় ম্যাজিস্ট্রেট এর অনুমোদন ক্রমে তার যে কোনো সময় যে কোনো জায়গায় অনুসন্ধান করে যে কোনো তথ্য বের করে আনার জন্য অনুসন্ধানমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, যেটি ধারা 193-তে বলা আছে। 194 ধারায় বলা আছে যে কোনো সময় যে কোনো দলিল আটক করতে পারে, অর্থাৎ যেসব দলিলপত্র ব্যবসা নিবন্ধনের জন্য সরবরাহ করা হয়েছিল সেই নিবন্ধিত দলিলগুলো যদি এমন হয় যে সেটিতে কোনো ত্রুটিপূর্ণ বা সেটি কোনো জালিয়াতির বিষয় আছে বা এমন আছে যে সেটি আসলে সঠিক ব্যক্তি দ্বারা হয়নি, এরকম যদি কোনো বিষয় থাকে, সেটি যদি কোম্পানির কার্যক্রমের বা নিবন্ধকের কাছে প্রতীয়মান হয় তাহলে সেটি যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠান থেকে আটক করতে পারেন। আমরা এবার দেখে নেব যে কোম্পানি যখন প্রাথমিকভাবে একটি উদ্যোগ গ্রহণ করে, এই উদ্যোগ গ্রহণ প্রক্রিয়াটিও বেশ জটিল, কারণ অনেক রকমের কার্যক্রম, অনেক কাগজপত্র, অনেক হিসাব নিকাশ, অনেক কিছু তৈরি করতে হয়। এজন্য অনেক সময় এটি উদ্যোক্তারা পেরে ওঠে না। এই জন্য তৃতীয় পক্ষ কোনো ব্যক্তি বা নিজেদের মধ্যে বা অভিজ্ঞ কোনো ব্যক্তিকে দিয়ে তিনি এই প্রবর্তকের কাজ করিয়ে থাকেন। অর্থাৎ প্রবর্তক মানে প্রচলনকারী, অর্থাৎ একটি কোম্পানি হিসেবে দাঁড় করানোর জন্য যা যা করার সেটি করবে হলো প্রবর্তক। আমরা একটু দেখে নিচ্ছি যে প্রবর্তককে, যারা প্রাথমিকভাবে কোম্পানি গঠনের উদ্যোগ এবং পরিকল্পনা, দলিল প্রস্তুত, প্রাথমিক মূলধন সংগ্রহ এবং ঝুঁকি বহন করেন। ট্রিক্রস ভার্সাস গ্রান্ট একটি মামলা, সেই মামলার রায়ে একটি সংজ্ঞা বেরিয়ে এসেছে যে ওয়ান হু undertakes to form a company with reference to given object and to set it going and who takes the necessary steps
টু accomplish the purpose, অর্থাৎ একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য তার যে কর্মকাণ্ড রয়েছে সেইগুলো সে করে। কি করে? প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং সেটিকে বাস্তবায়ন করে। এটি হচ্ছে এই যে টি ক্রস ভার্সাস গ্রান্ট মামলার অনুযায়ী প্রবর্তকের সংজ্ঞা। প্রবর্তকের প্রকার। প্রবর্তকের প্রকার হচ্ছে ৩ প্রকার, অর্থাৎ ৩ ধরনের ব্যক্তি প্রবর্তক হিসেবে কাজ করেন। যেমন সাধারণ প্রবর্তক হচ্ছে কিছু ব্যক্তি, যে কিছু ব্যক্তি একটি উদ্যোগ নিয়ে তারা এই প্রবর্তকের কাজ করতে পারেন। সাময়িক প্রবর্তক হতে পারে যে হ্যাঁ, একটি প্রতিষ্ঠিত শিল্পপতি বা একজন ব্যবসায়ী সে একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য কাউকে বা নিজের প্রবর্তক হিসেবে নিজে কাজ করতে পারে। তাহলে সেটি একজন শিল্পপতি হতে পারে, অথবা পেশাদারী প্রবর্তক কোনো সংগঠন হতে পারে। যেমন একটি আন্ডাররাইটার কোম্পানি, সেটি হচ্ছে বা পেশাদারী প্রবর্তক কোম্পানি, তারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে যে ধরনের কার্যক্রম করতে হয় সেগুলো সম্পাদন করে দেন। যে প্রাথমিক কাগজপত্রদের সংগ্রহ, তৈরি, নাম চূড়ান্তকরণ, সমস্ত ধরনের কার্যক্রম তারা করে ব্যক্তিদের পক্ষে, উদ্যোক্তাদের পক্ষে একটি কোম্পানি রেজিস্ট্রেশনের ভূমিকা নেন। এটা হচ্ছে পেশাদারী প্রবর্তক। প্রবর্তকের কাজ কি? প্রবর্তক কি কি কাজ করেন আমরা একটু দেখে নেই যে কি কি কাজ প্রবর্তকরা করে থাকেন। কোম্পানি গঠনের পরিকল্পনা গ্রহণ করেন, গুরুত্বপূর্ণ দলিলাদি প্রণয়ন করেন, কোম্পানি নিবন্ধন করেন, প্রত্যয়ন বা কার্যারম্ভপত্র সংগ্রহ করেন, অর্থাৎ নিবন্ধিত কোম্পানির জন্য প্রত্যয়ন বা কার্যারম্ভপত্র যেটি নিবন্ধক দিয়ে থাকেন সেটি সংগ্রহ করেন, প্রাথমিক ব্যয় বহন করেন, প্রথম পরিচালক নিয়োগ করেন। প্রাথমিক ব্যয় বহন করেন কি একটি ব্যয়। প্রাথমিক ব্যয় মানে কি? যখন একটি কোম্পানি রেজিস্ট্রেশন হয় তখন তার পূর্ববর্তী বেশ কিছু কার্যক্রম থাকে, সেটি সে প্রাথমিকভাবে ব্যয়ভার বহন করে। যদি চুক্তিতে থাকে তাহলে সেটি বহন করে। এই জন্য বলা হয় যে তার সে ঝুঁকিও গ্রহণ করে। অর্থাৎ এই ব্যয়গুলো কার্যত ব্যয় হিসাবে চিহ্নিত হওয়ার আগ পর্যন্ত তারা একটি ঝুঁকির মধ্যে থাকে, যে হ্যাঁ প্রাথমিক ব্যয় হিসেবে এটি গৃহীত হয়েছে। তো এরপরে প্রথম পরিচালক নিয়োগ করে থাকেন। যে প্রাথমিকভাবে যে পরিচালকদের দরকার হয় সেটি প্রবর্তক নিয়োগ দিয়ে বা উদ্যোক্তাদের ইচ্ছা অনুযায়ী নিয়োগ দিয়ে থাকেন। ন্যূনতম চাঁদা সংগ্রহ, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে গেলে নিবন্ধক যে ন্যূনতম মূলধন বা চাঁদার কথা বলে সেটি সংগ্রহ করতে হবে, ন্যূনতম মূলধন এটি আসলে। বিবরণপত্র প্রচার, বিবরণপত্র যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় বিবরণপত্র বা প্রসপেক্টাস প্রচার করে থাকেন। এই কার্যক্রম করার যদি তার কোনো দায়িত্বে বা অবহেলা করে থাকে প্রবর্তক, তাহলে সেটির জন্য তার কিছু প্রতিকার, অর্থাৎ উদ্যোক্তাদের কিছু প্রতিকার পাওয়ার বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে বিশ্বাস ভঙ্গ। যদি বিশ্বাস ভঙ্গ করে থাকে, অর্থাৎ একজন প্রবর্তকের কাছে উদ্যোক্তাগণ সমস্ত দলিলপত্রাদি বা সমস্ত কার্যক্রম দিয়ে থাকে, অর্থাৎ সমস্ত কার্যক্রমের ভার দিয়ে থাকে, সমস্ত কিছু বিশ্বাস করে দেয়। যদি কোনো কারণে দেখা যায় যে সেই তথ্যাদি কনফিডেন্সিয়াল ডকুমেন্টস সেটা বা অন্যান্য বিষয়াদি যদি পাবলিকের মধ্যে চলে যায় বা কোম্পানির স্বার্থ বিরোধী কোনো কাজ করে থাকে, তাহলে বিশ্বাস ভঙ্গের দায়ে তাকে দায়ী করা হবে এবং তার কাছ থেকে অর্থ আদায় করা হবে। এখানে একটি কেস রেফারেন্সের কথা উল্লেখ করা আছে যে আর্লেঞ্জার ভার্সাস নিউ সাম্ব্রার ফসফেট কোম্পানি। এই নিউ সাম্ব্রার ফসফেট কোম্পানি 1878 সালে একটি মামলা করেন এই প্রবর্তকের বিরুদ্ধে, আর্লেঞ্জার এর বিরুদ্ধে। তখন আদালত এই মর্মে রায় দেয় যে সম্পত্তি ক্রয় করা হয়েছে, সেই ক্রয় মূল্য তাকে ফেরত দিতে হয়েছে, আন্ডারটেকারকে বা প্রবর্তককে, এবং তার সাথে চুক্তি বাতিল হয়ে গেছে। তাহলে বিশ্বাস ভঙ্গের জন্য কোনো জরিমানা আদায় বা যে কারণে বিশ্বাসটি ভঙ্গ করেছে তার জন্য যত ক্ষতিপূরণ সেটি আদায় করা যাবে বা চুক্তি বাতিল করা যাবে। মুনাফা প্রকাশে বাধ্য করা, অর্থাৎ
মুনাফা প্রকাশ করা হচ্ছে যদি প্রবর্তকের হাতে কোম্পানির সমস্ত আর্থিক কর্মকাণ্ড ন্যস্ত থাকে, তখন যদি কোনো মুনাফা অর্জন হয় সেটি শতভাগ প্রকাশ করে দেবেন। যে আমার ১,০০০ টাকা মুনাফা বা ১,০০,০০০ টাকা মুনাফা হয়েছে, পুরোটাই তিনি 10% গোপন রেখে বা 20% গোপন রেখে প্রকাশ করবেন, সেরকম না। একটি কেস রেফারেন্সে দেখা যায় যে ক্লুকটেইন ভার্সাস বার্নেস 1990 সালে একটি কেস লড়েছিল, সেখানে 20,০০০ টাকা পরিশোধের জন্য বাধ্য করেছিল, অর্থাৎ মুনাফার প্রকাশ কম করেছে। তাহলে আন্ডারটেকার সেজন্য সেই টাকা দিতে বাধ্য হয়েছে। বাস্তব তথ্য প্রকাশ, অর্থাৎ যত রকমের তথ্য হবে সঠিক কথা বলতে হবে। যদি একটি ঘটনা ঘটে বা একটি বিষয় থাকে, সেটি যদি অন্যটি একটি প্রকাশ করে বা অন্য কথা প্রকাশ করে, তাহলে সেজন্য সে পানিশাবেল। সঠিক তথ্য প্রকাশ করতে হবে। ক্ষতিপূরণ দাবি, যদি তার কার্যের দ্বারা যদি কোনো রকমের ক্ষতি বা দায়িত্ব অবহেলার কারণে কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে ক্ষতিপূরণ সংশ্লিষ্ট উদ্যোক্তাগণ দাবি করতে পারবে। বিবরণপত্রে মিথ্যে বিবৃতি, যদি বিবরণপত্র অর্থাৎ প্রবর্তকের কাজ সঠিকভাবে করার জন্য, যদি অ্যাট্রাকটিভ করার জন্য বিবরণপত্রে যেগুলো না থাকে বা যে সব জিনিস কোম্পানির নেই সেগুলো দিয়ে বা মিথ্যে কিছু তথ্য দিয়ে বিবৃতি দিয়ে থাকে, তাহলে সেই প্রচারপত্র উল্লেখিত মিথ্যা বিবৃতির কারণে কোম্পানি যে ক্ষতি হবে বা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করবে, সেটি পূরণ করতে বাধ্য থাকবে। ধারা 154। বৈধ ক্ষমতার অপব্যবহার, যদি কোম্পানিকে অবলেখককে সমস্ত ক্ষমতা দিয়ে দেয় যে এই কাজ করতে পারবে, এই কাজ করতে পারবে, কিন্তু সেই ক্ষমতার যদি অপব্যবহার করে, তাহলে সেজন্য দায়বদ্ধ থাকবে হলো প্রবর্তক। প্রাথমিক খরচ হতে সৃষ্ট দায়, যদি প্রাথমিক খরচ নির্বাহের সময় যদি কোনো সৃষ্ট দায় অর্থাৎ দায়ের সৃষ্টি হয়ে থাকে, সেটি উদ্যোক্তাগণ দিতে বাধ্য নয়। কারণ হচ্ছে প্রাথমিক খরচ তো দিয়ে দিয়েছে, যদি কোনো দায় থাকে সেটি প্রবর্তকের, কাজেই সে দায়ে প্রবর্তক দেবে। মৃত্যু বা দেউলিয়া হবার ক্ষেত্রে দায়, যদি এমন হয় যে প্রবর্তক মারা গেছে, এই কারণে প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেছে, তাহলে তার প্রবর্তকের যে দায় সৃষ্টি হবে, সেক্ষেত্রে সেই দায়ে প্রবর্তকের পক্ষে তার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পরিশোধ করবে। এই হচ্ছে প্রবর্তকের দায় বা কর্তব্যের অবহেলার প্রতিকার। আমরা এবার প্রবর্তকের সম্মানী নিয়ে একটু আলোচনা করব। তো প্রবর্তকের সম্মানী বিভিন্নভাবে হতে পারে। অর্থ প্রদান হতে পারে, কমিশন প্রদান হতে পারে, বিনামূল্যে শেয়ার বন্টন হতে পারে, স্বল্প মূল্যে শেয়ার হতে পারে, বা প্রবর্তকের সম্পত্তি উচ্চ মূল্যে ক্রয় হতে পারে। এই 4-5 ফরম্যাটে সাধারণত প্রবর্তকের সম্মানী হয়ে থাকে। অর্থ প্রদান মানে নির্দিষ্ট অর্থ কেউকে, মানে তাকে ক্যাশ টাকা দেওয়া। কমিশন প্রদান মানে শেয়ার মূল্য যত পরিমাণ শেয়ার বিক্রি হবে তার উপরে একটা কমিশন 10% বা 5%, 2% এরকম একটা উল্লেখ থাকতে পারে। বিনামূল্যে শেয়ার বন্টন, তুমি কাজ করো, তোমাকে কোম্পানি থেকে এতগুলো শেয়ার বন্টন করে দেওয়া হবে, এভাবে হতে পারে। স্বল্প মূল্যের শেয়ার, অর্থাৎ একটি শেয়ার মূল্য 100 টাকা, তুমি সেখানে 50 টাকায় কিনবে, তাহলে এটাও একটা সুযোগ। অথবা হতে পারে যে হ্যাঁ, তুমি কিছুই নিলে না, প্রবর্তকের স্বামী যে সম্পত্তিগুলো ক্রয় করেছো সেগুলো একটি বেশি দাম ধরে বা উচ্চ মূল্য দিয়ে কিনে রাখবো, এটিও একটি প্রকার হতে পারে। এবার আসবো আমরা স্মারকলিপি বা স্মারক সংঘের বিষয়বস্তু। স্মারকলিপি বা স্মারক সংঘ হচ্ছে কোম্পানির মূল দলিল, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। ধারা 6-এর কয়ে উল্লেখ আছে। এর বেশ কিছু বিষয়বস্তু রয়েছে, আমরা সেই বিষয়বস্তুগুলো নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। প্রথমত নামধারা। নামধারা হলো নামের সাথে সীমাবদ্ধ কথারে থাকবে। একটি লিমিটেড কোম্পানি বা কোম্পানি আমরা যাকে বলছি গঠন করতে হলে অবশ্যই সীমাবদ্ধ কথারই থাকবে নামের সাথে, এবং নাম আছে এমন কোন কোম্পানির নামে বা সদৃশ্য রয়েছে, আমরা পরে আলোচনা করছি, সেই বিষয়গুলো বিবেচনা করে নাম নির্ধারণ করতে হবে। সরকারি প্রজ্ঞাপন দ্বারা অনভিপ্রেত বলে ঘোষিত নামে কোম্পানি গঠন করা যাবে না। যদি কোনো সরকার যদি প্রজ্ঞাপন দ্বারা কোনো নাম বলে দেয় যে এই নামে কোনো কোম্পানি গঠন করা যাবে না, তাহলে সেই নামে আমরা কোম্পানি গঠন করব না। জাতিসংঘ বা এর সহায়ক সংস্থার নামে
সাদৃশ্যপূর্ণ বা মিলে যায় এমন কোনো নাম ব্যবহার করা যাবে না। দেশের রাজা, রানী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতির পিতা, প্রধান বিচারপতি বা কোনোভাবে সরকারি পৃষ্ঠপোষকতা প্রকাশ পায় এমন কোনো নাম কোম্পানির নাম হতে পারবে না। অবাঞ্ছিত নাম হচ্ছে পূর্বে নিবন্ধিত নামের সামঞ্জস্যপূর্ণ নাম, বিভ্রান্তিকর নাম, দ্বিধাপূর্ণ নাম, সূচি বহির্ভূত নাম, ফৌজদারি অপরাধের সামিল যে নাম, সংবিধান কর্তৃক নিষিদ্ধ নাম যেমন রেড ক্রস, এই ধরনের নামে কোনো কোম্পানি গঠন করা যাবে না। যেমন একটি প্রতিষ্ঠান যদি আমরা বলি পার্টেক্স নামে নতুন কোনো কোম্পানি গঠন করা যাবে না, বা পার্টেক্স বরিশাল বা পার্টেক্স ঢাকা, এই পার্টেক্স কথাটা রেখে এর সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে, এভাবেও করা যাবে না। বিভ্রান্তিকর, যেগুলো বিভ্রান্তি সৃষ্টি করবে সেগুলো করা যাবে না। যেমন বাটা একটি কোম্পানি, স্যান্ডেল বা জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। বাটু নামে একটি কোম্পানি যদি তৈরি করে কেউ, সেটি গ্রহণযোগ্য নয়, কারণ বাটু কাছাকাছি, বা বাটি তাহলে বাটার কাছাকাছি, এভাবে হবে না আর কি, এটা একটু বিভ্রান্তিকর। দ্বিধাপূর্ণ, সূচি বহির্ভূত নাম যেগুলো দেওয়া যায় না বলে মনে করা হয় সেগুলো দেওয়া যাবে না। কিছু ব্যতিক্রম ছাড়া ইম্পেরিয়াল, কমনওয়েলথ, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, কিং, কুইন, ক্রাউন ইত্যাদি শব্দ ব্যবহার করা যাবে না। তাহলে এই হচ্ছে নামের বিধিবিধানের সংক্ষিপ্ত বিধিনিষেধ। আমরা যাব কার্যালয় ধারা, অর্থাৎ স্মারক সংঘের বিষয়বস্তুর মধ্যে কার্যালয় ধারা, অর্থাৎ কার্যালয় সংক্রান্ত কি কি বিষয় রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি। কোম্পানির নিবন্ধনের কার্যারম্ভের 28 দিনের মধ্যে নিবন্ধিত, অর্থাৎ কোম্পানি নিবন্ধনের 28 দিনের মধ্যে নিবন্ধিত কার্যক্রম বা কার্যালয় একটি স্থায়ী ঠিকানা, বা নিবন্ধনের কার্যালয়ের বা নিবন্ধিত প্রতিষ্ঠানের নিবন্ধিত কার্যালয়ের একটি ঠিকানা জানাতে হবে। যদি পরিবর্তন করা হয় সেক্ষেত্রেও একইভাবে 28 দিনের মধ্যে জানাতে হবে। ধারা 77-2 অফিস স্থাপন করতে হবে, অর্থাৎ আমরা একটা ঠিকানা দিলাম কিন্তু অফিস নেই, সেভাবে হবে না। 77-1 ধারায় বলা আছে একটি অফিস সেখানে সেট আপ করতে হবে। কোনরূপ বার্ষিক বিবরণীতে উল্লিখিত ঠিকানা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আমি একটি ঠিকানা নিবন্ধিত অফিস হিসেবে বললাম, কিন্তু বার্ষিক বিবরণী তৈরি করার সময় একটি আলাদা ঠিকানা দিয়ে আমি নিবন্ধককে দিলাম, তার মানে এই নয় যে আমার ঠিক পরিবর্তিত ঠিকানাটা নিবন্ধক জানেন। নিবন্ধক সেটি গ্রহণ করবেন না, সেটি গ্রহণযোগ্য নয় এবং সেটি রেফারেন্স দেওয়া যাবে না যে আমার নিবন্ধিত ঠিকানাটা পরিবর্তিত হয়েছে। পরিবর্তনের কতগুলো প্রক্রিয়া আছে, পরিবর্তনের 28 দিনের মধ্যে জানাতে হবে, তার অনুমোদন নিতে হবে। বিধিবিধান অমান্য করে ব্যবসা চালিয়ে গেলে প্রত্যেক দিনের জন্য অনধিক 200 টাকার জরিমানা প্রদান করতে হবে। অর্থাৎ বিধিবিধান, এই যে কার্যালয় সংক্রান্ত যে বিধিবিধান আছে সেগুলো যদি অমান্য করে কার্যক্রম চালিয়ে যাওয়া হয় তাহলে প্রত্যেক দিনের জন্য অনধিক 200 টাকা জরিমানা প্রদান করতে হবে। 77-4 ধারা। স্মারকলিপি সংঘ স্মারকের বিষয়বস্তু। স্মারকলিপি বা সংঘ স্মারকের বিষয়বস্তুর মধ্যে উদ্দেশ্য ধারা, অর্থাৎ 6-ক ধারায় বলা আছে উদ্দেশ্যটি হবে সুনির্দিষ্ট, ভেগ টার্মে কোনো উদ্দেশ্য থাকবে না, যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা নির্দিষ্ট কাজে আমি কাজটি পরিচালনা করব। ক্ষমতা বহির্ভূত তত্ত্ব দ্বারা সীমিত, অর্থাৎ ক্ষমতা বহির্ভূত তত্ত্ব একটি তত্ত্ব রয়েছে, সেই তত্ত্ব দ্বারা সীমিত যে উদ্দেশ্য তার বাইরে গিয়ে কাজ করা যাবে না। দায় ধারা, অর্থাৎ দায় হচ্ছে একটি কোম্পানির দায়ের যে বিষয় সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। শেয়ারের পূর্ণ মূল্য দ্বারা সীমিত, অর্থাৎ দায় হবে শেয়ারের পূর্ণ মূল্য দ্বারা সীমিত, যে পরিমাণ টাকা সে দেওয়ার কথা প্রতিষ্ঠানকে সেই পরিমাণ টাকা সে কোম্পানির কাছে দায়বদ্ধ থাকবে। ধরি একটি শেয়ারের মূল্য 100 টাকা, কিন্তু তলব করা হয়েছে 80 টাকা, তাহলে 80 টাকার পরেও
যদি তার 20 টাকা পাওনা থাকে, কোম্পানি যদি পায় সেই টাকাও সে দিতে বাধ্য থাকবে, কিন্তু 100 টাকার বেশি কখনোই হবে না। মেমোরান্ডাম বা আর্টিকেলের পরিবর্তনের ফলে বাড়তি দায় সৃষ্টি হলে তা নিতে বাধ্য না। অর্থাৎ মেমোরান্ডাম বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের পরিবর্তনের ফলে যদি কোনো বাড়তি দায় হয়, সেই দায় এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা নিতে বাধ্য নয়। 222 ধারায় কিছু ব্যতিক্রম আছে যা আমি আগেই বলেছিলাম অন্য ক্লাসে, যে সলোমনস এক্সেপশনস নামে পরিচিত। 222 ধারায় যে ধারাগুলো উল্লেখ আছে দায় নিয়ে, সেই দায়ও এখানে প্রযোজ্য হবে না। আমরা দেখব যে স্মারকলিপির সঙ্গ স্মারকের বিষয়বস্তুর মধ্যে মূলধন ধারা, যা 6 কয়ের ধারায় বলা আছে। মূলধন ধারা হচ্ছে প্রস্তাবিত বা অনুমোদিত মূলধনের অতিরিক্ত সংগ্রহ করা যাবে না। অর্থাৎ যে পরিমাণ প্রস্তাবিত থাকবে বা অনুমোদিত হবে, অর্থাৎ নিবন্ধক যে পরিমাণ পাশ করাবেন তার চেয়ে অতিরিক্ত মূলধন সংগ্রহ করা যাবে না। সম্মতি ধারা 6 ক এর দীর্ঘ ধারা থাকবে যে কতটি শেয়ার ক্রয় করবে, অর্থাৎ উদ্যোক্তারা ঘোষণা করবে যে কতটি শেয়ার তারা ক্রয় করবে, এবং যারা যারা সেখানে সংশ্লিষ্ট থাকবে কমপক্ষে একটি শেয়ার ক্রয় করতেই হবে। ক্রয়কৃত শেয়ারের পরিমাণ কত পরিমাণ শেয়ার ক্রয় করবে, সেটি মানে একজন ব্যক্তি কত পরিমাণ করবে সেটি উল্লেখ থাকবে। সাক্ষীদের পরিচয় সাক্ষীদের সম্মুখে, অর্থাৎ সাক্ষীদের পরিচয় থাকতে হবে। সাক্ষী কারা? যে ওই যে ঘোষণাপত্র দিল, সম্মতি দিল, সেটি নির্দিষ্ট ব্যক্তিদের সম্মুখে স্বাক্ষরিত হতে হবে, এবং সেই সাক্ষীগণ প্রত্যয়ন করে দিবে যে হ্যাঁ আমার সম্মুখে স্বাক্ষরিত হয়েছে। তাহলে স্বাক্ষরকারীদের পরিচয় থাকবে এবং সাক্ষীদের সম্মুখে স্বাক্ষরিত হয়েছে এই মর্মে প্রত্যয়িত হতে হবে। এবারে আমরা জানবো আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কোম্পানি গঠনের ক্ষেত্রে, যেটির নাম হচ্ছে পরিমেল নিয়মাবলী বা সংঘ বিধি। আগেটি ছিল সংঘ স্মারক, এটি হচ্ছে সংঘ বিধি, অর্থাৎ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনস হলো একটি অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী, বা কোনো কোনো ক্ষেত্রে যে নিয়মাবলী আলাদাভাবে তৈরি না করে থাকলে তফসিল 1-এ যে যে ধারাগুলো প্রযোজ্য হয় সেগুলো হবে অভ্যন্তরীণ পরিচালনার জন্য একটি কোম্পানির পরিমেল নিয়মাবলী বা সংঘবিধি। তাহলে কি কি আছে দেখি এই সংঘবিধিতে। দৈনন্দিন কার্য পরিচালনা, অর্থাৎ প্রতিদিনের যে কার্যক্রম আছে কোম্পানির রুটিন ওয়ার্ক সেটি থাকবে। পরিচালনা সংক্রান্ত নিয়ম নীতি থাকবে, কিভাবে পরিচালিত হবে সেটি। অন্যান্য কর্মকর্তা প্রতিষ্ঠানের নিয়োগ কিভাবে হবে, অন্যান্য যেসব কর্মকর্তারা এখানে কর্মরত থাকবে তাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, বা প্রতিষ্ঠান নিয়োগ দিলে কোনো কাজের জন্য সেটি কেমন হবে। শেয়ার মালিকানা, অর্থাৎ শেয়ার মালিকগণ কারা, তাদের বিস্তারিত বিবরণ এখানে থাকবে। মূলধনের পরিমাণ ও শ্রেণীবিভাগ, অর্থাৎ মূলধনের কত পরিমাণ মূলধন এবং তার মূলধনের ভাগগুলো কিভাবে, সেটি হলো মূলধনের শ্রেণীবিভাগ, সেটি উল্লেখ থাকবে। শেয়ার সংক্রান্ত বিধানাবলী, অর্থাৎ শেয়ার পরিমাণ কত এবং সেই শেয়ারের যে বিভিন্ন রিলেটেড যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো এখানে উল্লেখ থাকবে। সভা সংক্রান্ত নিয়ম নীতি থাকবে। সভা সংক্রান্ত নিয়ম নীতি বলতে হচ্ছে সভা কখন হবে, কিভাবে হবে, সেইগুলো এর মধ্যে পরিচালিত থাকবে। সবার কোরাম কিভাবে হবে, সবার নোটিশ কয়দিন আগে দিতে হবে, কোন কোন ধরনের সভা হবে, সবই এখানে উল্লেখ থাকবে। হিসাব বা নিরীক্ষা, হিসাব বা নিরীক্ষা হচ্ছে একটি প্রতিষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, সেটি কিভাবে হবে, হিসাব কারা পরিচালনা করবে, নিরীক্ষা কারা করবে, ইত্যাদি উল্লেখ থাকবে। লভ্যাংশ কিভাবে নির্ধারণ করা হবে এবং সেই লভ্যাংশ কিভাবে বন্টন করা হবে। কোম্পানির ঋণ গ্রহণের ক্ষমতা ও পদ্ধতি কি, অর্থাৎ ঋণ গ্রহণ কারা কত পরিমাণ করা যাবে এবং কি পদ্ধতিতে ঋণ গ্রহণ করা যাবে। কোম্পানির বিলোপ সাধন কিভাবে হবে, অর্থাৎ বিলোপ সাধনের সময় কোম্পানি যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেগুলো। কোম্পানির সিলমোহর সংরক্ষণ ও তার ব্যবহার পদ্ধতি, অর্থাৎ সিলমোহর থাকবে এবং তার ব্যবহার কিভাবে হবে। কোম্পানির তহবিল সৃষ্টি ও ব্যবহার পদ্ধতি, কোম্পানির তহবিল কিভাবে সৃষ্টি করা হবে, অর্থাৎ কোম্পানির মূলধন কিভাবে ফান্ড সংগ্রহ করা হবে
সেটি এবং তার ব্যবহার কিভাবে হবে। এই হচ্ছে পরিমেল নিয়মাবলীর সংক্ষিপ্ত কন্টেন্ট। হ্যাঁ, এবার আমরা একটু দেখে নিচ্ছি যে এক নজরে আমরা যা শিখলাম, আমরা দেখে নিচ্ছি কি কি শিখলাম। কোম্পানি গঠনের 5টি ধাপ: উদ্যোগ গ্রহণ পর্যায়, দলিলাদি প্রণয়ন, দলিলাদি দাখিল, নিবন্ধনপত্র সংগ্রহ, কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ। এই 5টি কোম্পানি গঠনের ধাপ। নিবন্ধককে একজন সরকারি কর্মকর্তা। নিবন্ধকের কাজ কি? নিবন্ধকের কাজ হচ্ছে বিভিন্ন বহুবিধ কাজ: নিবন্ধন করা, তদারকি করা, বিভিন্ন রকমের জরিমানা আরোপ করা বা বিভিন্ন রকমের আইনের প্রয়োগ। প্রবর্তককে, প্রবর্তক হচ্ছে যে একটি কোম্পানির পক্ষে নিবন্ধন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে থাকে এবং দায়িত্ব পালন করে থাকে। প্রবর্তকের প্রকার, 3 প্রকারের প্রবর্তক রয়েছে। প্রবর্তকের সম্মানী, সম্মানী কিভাবে? ক্যাশে দেওয়া যাবে, শেয়ারে দেওয়া যাবে বা সম্পদ বেশি মূল্য কিনে নেওয়া যাবে। বিভিন্নভাবে প্রবর্তকের সম্মানী দেওয়া যায়। প্রবর্তকের কাজ কি? বিভিন্ন রকমের কাজ, প্রাথমিক কাজগুলো সম্পন্ন করা, দলিলাদি তৈরি করা, নিবন্ধনের কাজে সহায়তা করা এবং নিবন্ধন করা প্রক্রিয়ায় কার্যারম্ভ অনুমতিপত্র পর্যন্ত সংগ্রহ করা। তারপরে প্রবর্তকের কর্তব্যের দায় দায়িত্ব অবহেলা করলে কি হবে? বিভিন্ন রকমের শাস্তির বিধান রয়েছে, সেগুলো আমরা জেনেছি। স্মারকলিপি বা সংঘ স্মারকের বিষয়বস্তু কি? সেটি আমরা আগেই বলেছি, অনেক বিস্তারিত বলেছি যে সংঘ স্মারক হচ্ছে কোম্পানির মূল একটি দলিল, যার মাধ্যমে কোম্পানির কতগুলো বিধিবিধান রয়েছে সেগুলো নিশ্চিত করা। পরিমেল নিয়মাবলী বা সংঘবিধির কাজ হচ্ছে যে অভ্যন্তরীণ কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেগুলোকে নিশ্চিত করা। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের যা যা শিখলাম সেসব বিষয়াবলী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আমি তোমাদের জন্য কিছু কাজের ব্যবস্থা রেখেছি। তোমরা কাজগুলো অবশ্যই বাসায় করবে। এই অধ্যায়ের কিছু বিষয়াবলী যেগুলো তোমরা গুরুত্ব সহকারে এগুলো দেখবে, আমার মনে হয় তাহলে সুন্দরভাবে এই অধ্যায়টি সম্পন্ন হবে। স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীর পার্থক্য করো। এটি আমি আলোচনায় এনেছি, জাস্ট এটি টেকনিক্যালি আমাদের সাজাতে হবে। স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী কিভাবে পরিবর্তন করা যায়, কতগুলো বিধিবিধান রয়েছে সেগুলো। অভ্যন্তরীণ পরিচালনা তত্ত্ব বা নীতি বা টার্কোয়েট মামলা কি, এই বিষয়গুলো তোমরা একটু বাসায় দেখে নেবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।